ইতিমধ্যে হোটেল মোটেল রেস্তোরাঁ বিজনেস যারা করে তারাও ইতিমধ্যে আলটিমেটামও দিয়েছে এবং স্বাভাবিকভাবেই যখন এই করগুলো আসবে ব্যবসার ক্ষেত্রে একটি প্রভাব তো পড়বেই। বিসিসিআই এর সভাপতিও মিটিং করেছে, তিনি বলেছেন। এটি আসলে আপনি কিভাবে মনে করেন, কিভাবে ব্যাখ্যা করেন? অনেক ধন্যবাদ ধন্যবাদ সালাম জানাচ্ছি আমাদের শুধু দর্শক শ্রোতাদের এবং আমার এখানে অত্যন্ত প্রাজ্ঞ শ্রদ্ধেয় বদিউর রহমান স্যার, যার সঙ্গে জীবনে অনেক সময় অনেক কাজ করার সুযোগ হয়েছে। অনেক কঠিন এবং অত্যন্ত ইস্পাত কঠিন একজন মানুষ, অনেক শ্রদ্ধা জানাই ওনাকে। আমাদের জয়নাল আবদিন ফারুক সাহেব সংগ্রামী মানুষ, আমরা দেখে আসছি বহু বছর যাওয়া। উনি লড়াকু মানুষ, উনি খুব বিনয়শোধ বলেছেন যে উনি এগুলো বুঝেন না, কিন্তু উনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যা বলেছেন যথার্থ বলেছেন আমি মনে করি। আসলে দেখেন, কর বৃদ্ধি করলে তো সেটা যেভাবেই বলুক এটার প্রভাব কিন্তু কনজিউমারের কাছে পড়বেই, তাহলে আসবে কোত্থেকে ব্যাপারটা। এখন গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলছিলেন যে কী একটা ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা এ জায়গায় এসেছি, এই ব্যাপারটা কিন্তু বিবেচ্য। সেটা হচ্ছে উনি বলছেন যে $10 বিলিয়ন টোটাল রাষ্ট্রের রিজার্ভ হচ্ছে এখন $20 বিলিয়ন। আর একা একটা গ্রুপ কিংবা কয়েকটা ব্যাংকের মাধ্যমে তারা $10 বিলিয়ন নিতে পেরেছে, যা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যেতে পারে। এবং সেটা আমাদের, আমি বিনয়শোধ বলবো, আমাদের 22 সাল থেকে তারা বাংলাদেশের প্রাজ্ঞ রাজনীতিবিদদের, যে তারা আমাদের সাধারণ মানুষের প্রতিটা ব্যক্তি, আমি, আপনি, ফারুক সাহেব, বদিউর রহমান স্যার, সামনে একজন শ্রমিক, প্রত্যেকের ঘাড়ে কিন্তু, প্রত্যেকের মাথার উপরে কিন্তু একটা ভালো অঙ্কের টাকা আমরা এই দায় নিয়েছি, আমরা কিন্তু জানি না। এবং সেই টাকাটা কিন্তু শোধ করতে হচ্ছে কিংবা বহন করতে হচ্ছে। গভর্নর সাহেব বলতেছিলেন যে এরকম একটা অবস্থা থেকে আমরা, যে খাদের কেনার থেকে একটা ভয়ঙ্কর অবস্থা থেকে যে টিকে আছি, ব্যাংক্রাপসি হয় নাই, সেটা আল্লাহর রহমত, এবং ধীরে ধীরে একটু স্বাভাবিক অবস্থার দিকে হয়তো আসছে। আসলে কিন্তু ভয়াবহ অবস্থা হয়েছে বাংলাদেশ, এবং ডেফিনেটলি ওই অবস্থা থাকলে এতদিনই কিন্তু স্যার দেউলিয়ত্ব ঘোষণা করতে হতো। ওই অবস্থার দিকে কিন্তু যাচ্ছিল। তারা অবস্থাটাকে ফেরাতে পেরেছে। 5-8টা বন্ধ হয়েছে, কিন্তু ফেরত আনা কিন্তু খুব কঠিন কাজ। যে টাকা যারা নিয়ে গেছে তারা এখন বরং ওইটাকে ব্যবহার করছে এই দেশের বিরুদ্ধে কিংবা এই দেশকে আনস্টেবল করা। এখন কিন্তু ওগুলো বিনিয়োগ করা হচ্ছে, কারণ আমরা তো বৈপ্লবিকভাবে সরকার পরিবর্তন হয়েছে বটে, বিপ্লবী সরকার তো হয়নি। বৈপ্লবিক কোনো আদালতের মাধ্যমে কোনো বিচার হয়নি, এখনও কারোর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি, এখনও কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, এখনও বলা হয়নি যে তোমাকে একটা এই কনসেশন দেওয়া হলে এতদিনের মধ্যে টাকাগুলো ফেরত দেবা, নতুবা তোমার মৃত্যুদণ্ড হবে। এখনও কিন্তু এরকম কিছু আসেনি। বলা হচ্ছিল যে লক্ষ লক্ষ লোক নাকি মারা যাবে। কই বাংলাদেশে এত ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটার পরেও কিন্তু মানুষ কিন্তু কোনো রিভেঞ্জ কিংবা বড় পলিটিক্যাল পার্টিগুলো সেদিকে কিন্তু না, বরং রক্ষা করেছে। আমি একটা সাধারণ ব্যবসায়ী হিসেবে মনে করি সরকার ছিল না যে বাংলাদেশে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশের অবস্থা অত ভয়ঙ্কর হয়নি। এটা বিপ্লব হয় নাই তো, ভয়ঙ্কর হবে কোথা থেকে? বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়। গণ অভ্যুত্থান হয়েছে এবং অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। এটা জনগণের একটা বিপ্লবী আচরণ তো দেখা গেছে, কিন্তু যেহেতু কোনো মিলিশিয়া ছিল না, তাদের পেছনে তালেবানের মতো কোনো বাহিনী ছিল না, বিপ্লবী সরকার হয়নি, এটা স্পষ্ট। তো সেটা স্যাররা বলছেন যে এনজিও গ্রাম সরকার হয়েছে। এখন সরকারের দুর্বলতা তো আছে, কোনো সন্দেহ নাই, এবং যথাযথভাবে আমাদের রাজনৈতিক পলিটিক্যাল, উনি বলছেন যে ওনারা তো পলিটিক্যাল প্লেয়ার, ওনারা তো চাইবেন যে তারা এসে রাজনীতি করবেন, তারা সংসদে নির্বাচিত হবেন, নির্বাচিত তারা প্রথাগতভাবে। এখন এইখানে ভেতরের ব্যাপার তো অনেক ঘটনা আছে, সংস্কারও অনেকগুলো মানুষের দাবি, হাজারো যে ছেলেরা মারা গেল তাদের প্রত্যাশা, বহুবার আমরা যে প্রত্যাশা সেগুলো আমরা দিতে পারি নাই, সেটা আছে। কিন্তু সরাসরি যে আপনি প্রশ্ন করেছেন ভ্যাটের ব্যাপারটা, যেটা আমাদের প্রাক্তন চেয়ারম্যান বদিউর রহমান স্যার যেটা বললেন যে এখানে খুব সরাসরিভাবে এরকম বাড়ালে পর টাকাটা বেরিয়ে যায়, এই রাস্তাটা তারা বেছে নিয়েছে। পক্ষান্তরে আপনি জানেন যে আগের সরকার যে
বাজেট করে টাকা লোন করে যে করেছে, বিল্ডিংগুলো করছে, সরকারি অফিস আদালত, এমনকি বিনোদনের জায়গা ইন্টারকনের সামনে উল্টা দিকে কয়েকশো কোটি টাকা খরচ করে একটা কনভেনশন সেন্টার করছে। একটার উদাহরণ দিলাম। এমনকি তারকা জাতীয় হোটেল রাজস্ব রয়েছে বোর্ডের যে অবকাশ যাপনের রাজস্ব ভবন, তার ফ্লোরে যদি যান অন্তত 40% জায়গা খালি, বাকিটা অফিস। এইভাবে করে এই ভয়ঙ্কর খরচগুলো কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অনেক অপ্রয়োজনীয় প্রজেক্ট কিছু বাদ দিয়েছে, অল্প, খুব কম। অনেকগুলো বাদ দেওয়া উচিত ছিল, যেগুলোকে টোটালি হারাম করে দেওয়া উচিত ছিল, যেগুলো কিন্তু নির্ঘাত অপচয়, সেরকমভাবে কিন্তু হয়নি। অতএব রাজস্ব ব্যয় হ্রাস করে অনেক বাজেট কভার করা যেত, আমি বিশ্বাস করি সেটা। এবং সেটা উচিত ছিল সর্বাগ্রে করা, এবং অপ্রয়োজনীয় প্রকল্পগুলো সর্বাগ্রে বাদ দেওয়া, যাতে জনগণের উপরে চাপ না পড়ে, এবং যে টাকা পাচার হয়েছে যে কোনো প্রক্রিয়ায় হোক, যেগুলো দেশে আছে, আলটিমেটাম দেওয়া, জেনারেল অ্যামনেস্টি দিতে পারে। তুমি এত তারিখের মধ্যে যদি দাও তোমাকে এত ক্ষমা করা হবে, তা না হলে টোটালি বাজেয়াপ্ত করা। আমাদের পাশে বিহার রাজ্যে নীতিশ কুমারের সরকার কিন্তু দুর্নীতিপরায়ণ অফিসারদের টোটাল বাড়ি আপনার অধিগ্রহণ করেছিল, করে প্রাইভেট ক্লিনিক বানায় দিচ্ছে। নিউজ উইক, টাইম ম্যাগাজিনে সেগুলো আসছে। এত বড় একটা ঘটনার পরে আমরা কিন্তু একটা করতে পারি, তার মানে আমরা বিপ্লবী চেতনার কোনো কাজ করতে পারি নাই। এবং এই যে যেটা বাড়ানো, এখন আমি মনে করি যে সরকারের রাজস্ব দরকার আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু রাজস্ব ব্যয় হ্রাস করার বড় রকমের উদ্যোগ আমরা দেখতে পাইনি। সেটা হওয়া উচিত ছিল, কাঙ্ক্ষিত ছিল। সেদিকে না গিয়ে সরকার কিন্তু ট্যাক্স বাড়াইছে, এবং মানুষের উপর, সাধারণ মানুষের উপরে এই চাপ। সাধারণ মানুষ কিন্তু অনেক কিছু জানে না, আমাদের অজ্ঞতাও কিন্তু তাদের জন্য একটা আশীর্বাদ, বিশেষ করে যে কোনো শাসকদের জন্য। মানুষ এত $10 বিলিয়ন কত টাকা হয় সেটাও কিন্তু আমরা হিসাব করে দেখাই।